সুপ্রিয় শ্রোতা, গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন অতীন বন্দ্যোপাধ্যায় রচিত অলৌকিক জলযান উপন্যাসটির ৫১তম পর্ব। আমি ওয়ারা কারিম, সাথে থাকুন। শরীরের জ্বালা যন্ত্রণা বেশ কমে যাওয়ায় পৃথিবীটা আবার ওর কাছে মনোরম হয়ে যাচ্ছে। মৈত্রের কদিন সমুদ্রে মনে হয়েছিল বেঁচে থাকা বড় কষ্ট। কখনো কখনো জ্বালা যন্ত্রণায় সমুদ্রে ঝাঁপ দিতে ইচ্ছে হয়েছে। গোপনে ডেকে উঠে সমুদ্রে লাফিয়ে পড়লে কেউ টের পেত না ওর শরীরে এমন একটা নোংরা অসুখ আছে। অথচ শেফালি এবং যে আসছে, কি যে ভালোবাসা জাগে প্রাণে, কিছুতেই সে তাকে অবহেলা করতে পারেনি। এবং বারবার তখন ওর চোখের সামনে দাঁড়িয়ে থাকে বুয়েনোস আইরেসের মেয়েটা। কি নরম উজ্জ্বল শরীর, ছুঁয়ে দিলেই সুধা পাড়াবার। সে তার কথা ভাবলেও কষ্ট পায়। নোংরা অসুখটার জন্য সে নচ্ছার মেয়েটা দায়ী, এটা তার কখনো মনে হয় না। আর তখন মনে হলো অন্ধকারে দুটো একটা ছায়া এদিকে এগিয়ে আসছে। সে বুঝতে পারছে না কে বা কারা। আলো না জ্বললে অন্ধকারে নিচে নেমে লাভ নেই। গ্যালিতে বোধহয় রান্নাবান্না সব বন্ধ, এবং সবাই এখন আফটপিকে বসে রয়েছে হয়তো। সবাই থাকবে এটা সে ভাবতে পারে না। অন্ধকার ভালো না লাগলে কেউ কেউ বন্দরে নেমে যেতে পারে, এমনিতেও পারে। অমিয় নিশ্চয়ই নিচে নেমে গেছে। তখনই সে বুঝতে পারল ছোটবাবু এবং ডেভিড ফিসফিস করে কি সব বলছে। সঙ্গোপনে জাহাজে কিছু এমন ঘটেছে যা তাকে আরো বেশি অস্বস্তির ভেতর ফেলে দিয়েছে। জ্যাকের জাহাজে থেকে যাওয়া, 1 বছরের ওপর মাটি টানার কাজ, ফের জাহাজ দক্ষিণ সমুদ্রে থেকে গেল, মহসিন মিয়ার আল্লাহ মুবারক বলা, সবই কেমন রহস্যজনক। সে ভেবেছিল ছোটকে ডেকে জিজ্ঞাসা করবে, কিন্তু ছোট এবং ডেভিড দেখতেই পায়নি পাশে ঠিক মাস্তুলের নিচে একজন মানুষ অন্ধকারে দাঁড়িয়ে আছে। ডেভিড সঙ্গে আছে বলে সে ডাকতে পারল না। ডেভিড তখন বলছে, তোমার কি মনে হলো? তিনি জানতে পেরেছেন? কি জানি, কি করে বলবো। আমি মনে মনে কিন্তু কথাটা ভেবেছিলাম, জোরে বলিনি, ওটা তোমাকে হলপ করে বলতে পারি। লাঞ্চে আমার কিন্তু মনে হয়েছিল কাপ্তান ভারী স্বার্থপর, ছেলেকে দেশে পাঠিয়ে দিচ্ছে। যত ফিসফিস করেই বলুক, মৈত্র কথাগুলো শুনতে পেয়েছে। ছোটবাবুর সঙ্গে ডেভিডের অন্তরঙ্গতা আছে সে জানে, কিন্তু ছোটবাবুর কাছে ডেভিড যেন স্বীকারোক্তির মতো কথা বলছে, ছোটবাবুকে সালিশ মানছে। মৈত্র বুঝতে পারল এই সামান্য সময়ে জাহাজে একটা বিরাট পরিবর্তন ঘটে গেছে। সেটা ঠিক কি সে অনুমান করতে পারছে না। সকালের দিকে যখন সে যায় তখন শুনেছিল আর্চি আবার ছোটবাবুকে বিলজে নামিয়ে দিয়েছে। সে ভেবেছিল একবার এ নিয়ে একটা গন্ডগোল পাকাবে। হোক না সে অফিসার, কিন্তু সে তো বাঙালি, তাকে এভাবে র্যাগিং করলে সহ্য করা হবে না। তারপর মনে হয়েছে নিজের বিষের জ্বালায় সে মরছে। কে ছোটবাবু, কে আর্চি, কে বাঙালি, কে তার দেশের মানুষ, এসব চুলোই যাক। আর এখন সে দেখছে ছোটবাবু এমন একটা দুর্ঘটনার ভেতরেও বেশ ঘুরে বেড়াতে পারছে, যেন তার কিছুই হয়নি। মৈত্র আরও শোনার জন্য উইন্ডসেইলের আড়ালে দাঁড়িয়ে গেল। তখন ছোটবাবু বলছে, আমার তো মনে হয় কাপ্তান এমনি বলেছেন। তুমি বিশ্বাস করো ছোটবাবু, আমি স্বার্থপরতার কথা সহজে ভাবিনি। যা বলেছিলাম মিলে যাচ্ছে। ছোটবাবু চুপ করে থাকলো, কিছু বলছে না। তোমার মনে নেই বলেছিলাম জাহাজ মাটি টানার কাজ নেবে? জাহাজটার মাথা মুন্ডু এখন বুঝতে পারছি সত্যি কিছু নেই। তুমি বিশ্বাস করো ছোটবাবু, এসব বলা অবশ্য ঠিক না, তুমি কিন্তু কাউকে বলবে না। তাহিতিতে আসার সময় ভুলে কোর্সলে আমি নিউ প্লিমেথের করে ফেলেছিলাম। জাহাজ সেই কোর্সলে ধরেই যাচ্ছে জানি, কিন্তু চোখের ওপর দেখেছি। তারপর যা বলল ডেভিড, শুনে মৈত্র হাঁ। এই তবে জাহাজ, ওর সম্পর্কে ওরা অনেক কিছু কিংবদন্তির মতো শুনেছে, কিন্তু প্রত্যক্ষ অভিজ্ঞতা কিছু ছিল না। সে প্রায় উত্তেজনায় বলেই ফেলেছিল আর কি। মেজো মালুম, আপনি কি বলছেন? ডেভিড বেশ জোরে জোরেই বলল, কারণ যখন পাশে কেউ নেই
তখন আর জোরে বললে কি আর ক্ষতি হবে? ক্ষতি যা হবার তা তো হয়ে গেছে। সে বলল, সেজন্য আমি ভেবেছিলাম ভাঙা জাহাজের কথা ভেবে জ্যাককে তিনি পাঠিয়ে দিচ্ছেন। আমাদের আরও 1 বছর মিড সিতে দ্বীপে দ্বীপে ঘোরা, যেন আমরা জাহাজের কলকবজা। আমাদের বাড়ি যেতে ইচ্ছে হয় না, আমাদের ছেলে বউ নেই। তাই ভেবেছিলাম কাপ্তান এটা স্বার্থপরের মতো কাজ করছেন। অথচ দেখো কি বিস্ময়ের ব্যাপার, বোট ডেকে তিনি আমাদের বলেছেন জ্যাক থাকছে, আপনাদের সঙ্গেই থাকছে। আশা করি আর আপনারা আমাকে স্বার্থপর ভাবতে পারবেন না। তারপর ডেভিড কেমন বলতে বলতে খেপে গেল। সোয়াইন, দ্য বাস্টার্ড! ও থট রিডিং জানে ছোটবাবু। ও নিজেই একটা ভূত। ভূত না হলে ভুতুড়ে জাহাজ কে চালাতে পারে বলো? ছোটবাবু বুঝতে পারছিল ডেভিড কাপ্তানকে জুজুর মতো ভয় পায়। সামান্য কথায় না হলে এমনভাবে মুষড়ে পড়তে পারে না। সে বলল, তুমি অযথা ভয় পাচ্ছ ডেভিড। কাপ্তান এসব আদৌ হয়তো ভাবেননি। কি যে বলছো না ছোট? জ্যাক থাকলো তো আমাদের কি এলো গেল? কিছু না। তবে অথচ দেখো কি কথা। আশা করি আপনারা আমাকে আর স্বার্থপর ভাববেন না। ভাঙা জাহাজ, জাহাজ নিয়ে আরও 1 বছর সমুদ্রে থাকা ভয়ের। জ্যাক নেমে গেলে এটা হয়তো সবাই মনে করতেই পারে কাপ্তান ভারী স্বার্থপর। তিনি হয়তো তাই ভেবে বলেছেন। কি জানি, আমার ভালো লাগছে না জানো। মৈত্র বুঝতে পারলো জ্যাক শেষ পর্যন্ত জাহাজেই থেকে গেছে। জ্যাককে নিয়ে কিছু একটা গন্ডগোল হয়েছে। জাহাজ এই বন্দরে থাকছে মাসের মতো। মাল খালাস হবে। কাল থেকে জাহাজের চেহারা পাল্টে যাবে। জেটিতে কিনারার লোক, সারি সারি ট্রাক, হারিয়া হাফিজ আর সারা ডেকময় সালফারের গুঁড়ো কুয়াশার মতো ভেসে বেড়াবে। যারা ফলকায় কাজ করবে প্রত্যেকের মুখে কাপড় বাঁধা থাকবে। সালফার বেশি ঘাঁটাঘাঁটি করলে হাত পা ভীষণ জ্বালা করে। তারপর জাহাজ কোথায় যাবে, কোন বন্দরে, কেউ জানে না। ভাঙা জাহাজ না বলে ভুতুড়ে জাহাজ বলাই ভালো। অন্ধকার জাহাজে হেঁটে যেতে পর্যন্ত গা ছমছম করছে মৈত্রের। সে আড়ালে আড়ালে উঠে যাচ্ছে। এখন সে যেন একা কিছুতেই অন্ধকারে আর নিচে নেমে যেতে পারবে না। ডেক জাহাজিদের গ্যালিতে কেউ নেই। জাহাজে এমন অন্ধকার দেখেই হয়তো সবাই বন্দরে নেমে গেছে। আর তখনই মনে হলো লণ্ঠন হাতে কেউ সিঁড়ি ধরে উঠে আসছে। এমন একটা বন্দরে লণ্ঠনের আলো দেখে সে আরও ঘাবড়ে গেল। কে উঠে আসছে? লণ্ঠনের আলোতে বন্দরে কেউ এভাবে উঠে আসে তার জানা নেই। গ্যাংওয়েতে মহসিন পাহারা দিচ্ছে। ওর চোখের সামনে মনে হলো লণ্ঠনটা দুলছে। এমন অন্ধকারে যা হয়ে থাকে, সামান্য আলো দেখে প্রায় যেন সবাই সেদিকে ছুটছে। এবং বুঝতে পারল ডেকের অন্ধকারে এতক্ষণ সবাই প্রায় গা ঢাকা দিয়েছিল। গা ঢাকা না জাহাজ মাটি টানার কাজে যাচ্ছে শুনে সবাই দিশেহারা। সবাই হতবাক হয়ে এতক্ষণ যে যেখানে দাঁড়িয়ে সারেঙের হাঁক শুনেছিল সেখানেই দাঁড়িয়ে গেছে, আর নড়তে পারেনি। আলো দেখে সবার হুঁশ ফিরে এসেছে। ওরা নড়ে চড়ে উঠেছে। ক্রমে লণ্ঠনের আলো পিছিলের দিকে চলে আসছে। 2-1 ডেক জাহাজি সঙ্গে। ঠিক পিছিলে উঠেই মৈত্রের মুখের উপর লণ্ঠন তুলে বলল, জাহাজটা ভারতবর্ষ থেকে এসেছে না? মৈত্র বলল, হ্যাঁ, কেন বলুন তো? এবং মৈত্র বুঝতে পেরেছিল সঙ্গের 2-1 ডেক জাহাজিকে সে প্রশ্ন করেছে। ওরা ইংরেজি জানে না বলে কিছু বলতে পারেনি। মৈত্র অথবা অমিয়র কাছে শেষ পর্যন্ত ধরে আনতেই হতো। ডেক অফিসার অথবা ইঞ্জিন অফিসারদের কাছে নিয়ে যাবার সাহস নেই। কিংবা বেশ মজা করা যাবে যখন এত সুন্দর ছিমছাম উজ্জ্বল বন্দরে সামান্য লণ্ঠনের আলোতে কেউ কিছু খুঁজে বেড়ায়, নির্ঘাত মাথায় কিছু ছিটফিট আছে। বুড়ো মতো মানুষটি কিছু না বলে সহসা নাম ধরে চেঁচামেচি শুরু করে দিয়েছে। সে যেন কিছু হারিয়ে ফেলেছে এমন ভাব। আর তখন মৈত্র দেখল সোনালি চুলের মেয়ে অন্ধকার থেকে ছুটে এসেছে। এবং দেখে মনে হলো লজ্জায় অথবা সংকোচে সে বুড়ো মানুষটার সঙ্গে ছিল না। সে এসেই বলল, এই তো আমি। কোথায় ছিলি? আচ্ছা দেখুন তো কি অন্ধকার,
এমন অন্ধকার তো জাহাজে কখনো থাকে না। মৈত্র বলল, জেনারেটর ফেল করেছে। আচ্ছা, আপনারা সবাই ভারতীয় তো? মৈত্র বলল, আমরা সবাই। তারপরই বলল, না সবাই না, আমরা দুজন, আর একজন আছে, সে ক্যাবিনে থাকে। তারপর কি হিসাব করে বলল, মোট 6 জন। মৈত্র হিসেবের মধ্যে ফাইবারকেও বাদ দিল না। ভালো, বেশ ভালো, কিন্তু বড় বেশি অন্ধকার। অন্ধকার জানেন আমার একদম সহ্য হয় না। মৈত্র বুঝতে পারছে না এই রাতে এমন একটা ভিন্ন পরিবেশে এই অপরিচিত বুড়ো মানুষটি কিসের আশায় জাহাজে উঠে এসেছে। যুবতী মেয়েটির ভীষণ সংকোচ। সে প্রায় সময় বুড়ো মানুষটার আড়ালে থাকতে ভালোবাসছে। এতগুলো ক্ষুধার্ত নেকড়ের ভেতর যুবতীকে তার ভালো লাগলো না। মানুষটা কি জানে না জাহাজে এভাবে এমন অন্ধকারে উঠে আসতে নেই? মানুষটিকে তো পুরো ইংরেজ মনে হচ্ছে। মাউরি সম্প্রদায়ের হলে তবু কথা ছিল। আর মানুষ সংগ্রহের জন্য এলে এখানে সে আসবে কেন? তার আরও বেশি আশা করা উচিত। তখন বুড়ো মানুষটি বলল, আলো জ্বলবে না? বুঝতে পারছি না, একটু ভেতরে নামা যেত তবে। অদ্ভুত সব কাণ্ড কারখানার ভেতর মৈত্রের দিন কেটেছে। এখন আবার এই ঝামেলা। ওর শরীর তেমন মজবুত নয়। সে আগের মতো নেই। আগের মতো থাকলে এতটা বিরক্ত হতো না। বরং এই যে যুবতী মেয়ে আড়ালে আড়ালে থাকতে চাইছে, কখনো তার সাদা গাউন হলুদ জ্যাকেট দেখা যাচ্ছে, কখনো যাচ্ছে না। কেমন মোহময়ী। এবং এই অন্ধকারে এত বড় প্রলোভন থেকে সে নিজেকে কিছুতেই রক্ষা করতে পারত না। শুধু সেই মেয়ে ম্যান্ডেলা আর মিকি মাউসের মতো বাড়িটা এবং শেফালির মুখ। তার জাতক তাকে এখন ভালো মানুষ হয়ে যেতে বলছে। সে তখন সামান্য ধমকের সুরেই বলল, নিচে নেমে কি হবে? কথা ছিল। কি কথা? এই বলছিলাম, আপনারা যদি রোববার আমার বাড়িতে আসেন। মৈত্র সত্যি খুব রেগে গেল। সে প্রায় বলে ফেলেছিল, এখানে এসব চলবে না, যান। কিন্তু সে বলার আগেই মেয়েটি সামনে এসে দাঁড়ালো। বলল, আমার দাদু আপনাদের নেমন্তন্ন করতে এসেছেন। আজই পত্রিকাতে দেখেছে সোল ব্যাংক পোর্ট ধরছে। মৈত্র দেখল চারপাশে তখন আরও অনেক জাহাজি। সবাই প্রায় ঘিরে দাঁড়িয়ে আছে। যে যেখানে ছিল এসে গেছে। এই অন্ধকারে আর কারো যেন গা ছমছম করছে না। মনে হচ্ছে একটা আশ্চর্য জিনিস মিলে গেছে। জাহাজে এসব থাকলে বুঝি ভয় থাকে না, গা ছমছম করে না। এবার কেন জানি যুবতীকে তেমন অবহেলা করার মতো মনে হলো না। যুবতী ধীর স্থির সহজভাবে কথা বলছে। মৈত্র বলল, চলুন বসবেন। ভেতরে ঢোকার মুখে আলো জ্বলে গেল। সবাই হাততালি দিয়ে উঠল। নিমেষে জাহাজটা যেন প্রাণ পেয়ে গেল। মৈত্র বলল, আলোটা এবার নিভিয়ে দিন। মেয়েটি বলল, আলোটা থাক। সে আলোটা একটু কমিয়ে একপাশে রেখে দেবার সময় বলল, এই আপনার ক্যাবিন? মেয়েটি ছোটবাবু যে বাঙ্কে থাকতো দাদুকে নিয়ে সেখানেই বসে গেল। বলল, আমার নাম মিস ক্যাথরিন উড। এবং সে তার দাদুর নাম বলে ফোকসালের চারপাশটা দেখতে থাকল। মৈত্র দেখল চারপাশে ভিড়। বঙ্কু, মজুমদার, মনু এবং অন্য অনেকে দরজায় ভিড় করেছে। মৈত্র এক ধমক লাগালো, এখানে কি অসভ্যের মতো দাঁড়িয়ে আছিস? যা যা বলছি। কেউ গেল, কেউ গেল না। মৈত্র তাদের ভিতরে বসতে বলল। ক্যাথরিন তখন দাদুর দিকে তাকালো। এবারে বলো। মিস্টার উড বললেন, কদিন জাহাজ থাকছে? মৈত্র বলল, মাসখানেক হয়ে যাবে। ক্রিসমাসের উৎসব পর্যন্ত তাহলে আছেন? আছি। বেশ বেশ। খুব উৎফুল্ল দেখালো মিস্টার উডকে।
আমরা থাকি শহরের শেষ মাথায়, শহরের একটু বাইরে বলতে পারেন। খামার আছে, কিছু হাঁস, মুরগি, ভেড়ার পাল আছে। জায়গাটা আপনাদের ভালো লাগবে। এই আমার নাতনি আর আমি আছি, আমাদের আর কেউ নেই। আমি ভারতবর্ষের মানুষ। ঠাকুরদার বাবা ভারতবর্ষে বিহারে সিংভূম অঞ্চলে খনির ইজারাদার ছিলেন। মৈত্র আর খারাপ কিছু ভাবতে পারল না। অমিয় না থাকায় যেন ভালোই হয়েছে, থাকলে ভীষণ ঝামেলা বাঁধাতো। সে বলল, আপনারা এদেশে কবে এসেছেন? মিস্টার উড বলতে সংকোচ বোধ করছিলেন। তখন ক্যাথরিন দাদুর হয়ে বলল, ভারতবর্ষ স্বাধীন হলে দাদু এখানে চলে আসেন। ক্যাথরিন ঘড়ি দেখে বলল, আপনারা রোববার রাতে আমাদের সঙ্গে খাবেন। ভারতবর্ষের মানুষ এই বন্দরে এসে ফিরে গেছে, একবেলা তিনি খাওয়াতে পারেননি, এটা আমরা ভাবতে পারি না। আমাদের খামার, চাষাবাদ এসব দেখলে আপনাদের ভালোই লাগবে। একটু বসুন, আমি আসছি। সে ছোটবাবুকে ডাকতে গেল, ওর আবার সময় হবে কিনা। এই বলে সে কিছুক্ষণের ভেতর ছোটবাবুকে নিয়ে এলে ক্যাথরিন ছোটবাবুর দিকে তাকিয়ে থাকল। ছোটবাবু মেয়েদের দিকে সোজাসুজি তাকাতে পারে না। সে মেয়ে দেখে বরং একটু হকচকিয়ে গেল। মৈত্রদা কিছু ভেঙে বলেনি। তখন মৈত্র বলল, এই আমাদের ছোটবাবু। ক্যাথরিন, তুমি ওকে বলে যাও। ক্যাথরিন বলল, আমার দাদুর ইচ্ছে রোববার রাতে আপনারা আমাদের সঙ্গে আহার করেন। ছোটবাবু মৈত্রদার দিকে তাকালো, সে কি বলে। মৈত্র বলল, আমরা যাব। ছোটবাবু বলল, ভারী মজার ব্যাপার। ক্যাথরিন বাংলা ভাষা বোঝে না, তবু অপলক তাকিয়ে ছোটবাবুর কথা যেন শুনছে। ছোটবাবু ফ্লানেলের বুক খোলা শার্ট পরেছে, ফ্লানেলের পাজামা। ছোটবাবুর পুষ্ট শরীর এবং আশ্চর্য সজীব গন্ধ সমুদ্রের। দূর সমুদ্রের নাবিকেরা ডাঙা দেখলে যেভাবে আকুল হয়ে পড়ে, ছোটবাবুর কথাবার্তা শোনার জন্য তেমনি একটা তীব্র আকুলতা বোধ করছে ক্যাথরিন। ওর চোখ মুখ দেখে মৈত্র এটা ধরতে পেরেছে। মৈত্র বলল, আমরা যাব। ক্যাথরিন বলল, আমি আপনাদের নিয়ে যাব। আর মৈত্র সে রাতেই একটা আশ্চর্য স্বপ্ন দেখল। সারা রাত সে একই স্বপ্নেই যেন ঘুরে ঘুরে বৃত্তাকার চঞ্চলতার ভেতর ডুবে যাচ্ছিল। স্বপ্নে সে মৈত্র থাকল না, বাংলাদেশের নাবিক বসন্ত নিবাস হয়ে গেল। সে বন্দরে এলেই ছোট ছোট শিশুরা টের পেয়ে যায় শহরে বসন্ত নিবাস এসে গেছে। পার্কে ছোট ছোট মেয়েরা, ছেলেরা তখন সকাল সকাল খেলতে চলে আসে। তার গায়ে লম্বা আলখেল্লা, লাল আর রূপলি রঙের রাংতা আটা এবং রাংতার ওপর বিচি বর্ণের সব খেলনা সেফটি পিন দিয়ে আটকানো। সে নানা রকম দ্বীপ থেকে খেলনা কিনে নিয়ে যায়। মরিশাসের কাঠের হাতি, কলম্বোর উদবেড়াল আর হাফসি দ্বীপের কাঠবেড়ালি ওর বড় প্রিয়। যখন সে হাঁটে, খেলনাগুলো নেচে বেড়ায় শরীরে। পাখিরা সব উড়ে আসে সমুদ্র থেকে। মাথায় থাকে তার নীল রঙের টুপি, টুপিতে ময়ূরের পালক। পালকটা বাতাসে নড়লে আশ্চর্য মানুষ হয়ে যায় সে। কিছু প্রজাপতি উড়ে আসে বন থেকে। শিশুরা, বালিকারা চারপাশে লাফায়। সে শরীর থেকে খুলে খুলে খেলনাগুলো ওদের দিয়ে দেয়। সে এভাবে ওদের সঙ্গে বন্ধুত্ব করতে ভালোবাসে। আর কোথাও যায় না। কাজ শেষ হলেই পার্কের কাছে একটা দেবদারু গাছের নিচে এসে বসে থাকে। তার আর অন্য জাহাজিদের মতো সরাইখানায় খেয়ে দেয়ে ফুর্তি করতে ভালো লাগে না। বরং লম্বা বুট জুতো পরে সে যখন হাঁটে, নিজের ভেতর এক আশ্চর্য মানুষ আছে সেটা সে টের পায়। জাহাজে ফিরে এসে টুপিটা খোলার সময় সন্তর্পণে পালকটা খুলে রাখে। ওটা খোয়া গেলে সে আর আশ্চর্য মানুষ থাকবে না। পাখিরা উড়ে আসবে না সমুদ্র থেকে। মাথার উপর থেকে প্রজাপতিরা ফিরে যাবে বনে। তার প্রাণের চেয়ে বেশি মায়া হয় তখন পালকটার জন্য। পালকটা হারিয়ে গেলে সে ফের সাধারণ মানুষ হয়ে যাবে। স্বপ্নটা কিছুতেই শেষ হচ্ছে না। সে জাহাজে ফিরে দেখল মাথায় তার পালক নেই।
সে বুঝতে পারল ওরা কেউ নিয়ে গেছে। সে ওদের নিয়ে সমুদ্রের ধারে ধারে গান গেয়ে বেড়াচ্ছিল, বাংলাদেশের গান গাইছিল। অথবা চারপাশে ওরা যখন হাত ধরে গোল হয়ে পা তুলে নাচছিল, তখন কেউ চুরি করে নিয়ে গেছে। সে আবার ফিরে গেল দেবদারু গাছটার নিচে। ওরা আসবে, সে সবাইকে পালকের কথা বলবে। কিন্তু আশ্চর্য, সবাই এসেছে, কেবল ম্যান্ডেলা আসেনি। সে হাঁটতে হাঁটতে সমুদ্রের ধারে সেই মিকি মাউসের মতো বাড়িটার দিকে চলে যেতে থাকলো। সে পৌঁছে দেখল ম্যান্ডেলাদের বাড়ির সামনে একটা সিলভার ওকের গাছ আছে। গাছটা দেখেই বাড়িটা চিনতে পারল। মনে হচ্ছে বাড়িটা খালি, কেউ নেই। কেবল ছোট ঝাউ গাছের নিচে সে দেখতে পেল একটা ক্যাঙ্গারুর বাচ্চা। সে ওকেই বলল, ম্যান্ডেলা বাড়িতে আছে? ক্যাঙ্গারুর বাচ্চাটা কক কক করে ডাকতেই একটা লাল রঙের জানালা খুলে গেল। ম্যান্ডেলার শুকনো মুখ ভেসে উঠল। তার কেমন মায়া বেড়ে গেল, যেন ম্যান্ডেলা সত্যি ধরা পড়ে গেছে। সে বলল, কাউকে বলবো না ম্যান্ডেলা, তুমি আমার পালক চুরি করেছ, কাউকে বলবো না। পালকটা আমাকে ফিরিয়ে দাও। ম্যান্ডেলা কেমন কাঁচুমাচু মুখ করে বলল, ওটা আমার মাকে এনে দিয়েছি বসন্ত নিবাস। আমার মা একটা ময়ূরের পালক স্বপ্নে দেখেছে। এক রাজা বিদেশ থেকে এসেছে, তার মাথায় ময়ূরের পালক। তোমাকে আমার সেই রাজা মনে হয়েছে। আমার মায়ের খুব অসুখ। স্বপ্নটা কিছুতেই শেষ হচ্ছিল না। একটু থেমে ম্যান্ডেলা বলল, রাতে মার স্বপ্নটা আমিও দেখেছি। দেখলাম পালকটা এনে মায়ের শিয়রে রেখে দিতেই মা ভালো হয়ে উঠছে। তুমি আমার মাকে দেখবে? সে ম্যান্ডেলার হাত ধরে ঘরে ঢুকে গেছে। সে দেখল পাতলা মাসলিনের শরীর ঢেকে ম্যান্ডেলার মা শুয়ে আছে। মুখ কেমন নীল হয়ে গেছে, চোখ দুটো আশ্চর্য তাজা। আর ওটা ফিরিয়ে নেবার ইচ্ছে হলো না তার। যদিও সে জানে বন্দরে ওটা পরে বের না হতে পারলে বসন্ত নিবাস পাগল হয়ে যেতে পারে। পালকটা যেন এক সন্ত মানুষ তাকে দিয়েছিল, বলেছিল, বন্দরে যাবি, ওটা মাথায় পড়বি। নীল আকাশের নিচে হেঁটে গেলে দেখতে পাবি সমুদ্র থেকে সব পাখিরা, বন থেকে সব প্রজাপতিরা উড়ে আসছে। ওটা পড়লে তুই একটা দামি মানুষ হয়ে যাবি। তবু কেন জানি ম্যান্ডেলার শুকনো মুখ, ওর মায়ের আশ্চর্য তাজা চোখ দেখে ওটা ফিরিয়ে নিতে ইচ্ছে হলো না বসন্ত নিবাসের। সে একা একা ফিরে এলো জাহাজে। পাখিরা অথবা প্রজাপতিরা আর কেউ মাথার ওপর উড়ে এলো না। বসন্ত নিবাস সাধারণ মানুষ হয়ে যেতেই মৈত্রের ঘুম ভেঙে গেল। স্বপ্নটা শেষ হয়ে গেল। ধরফর করে সে উঠে বসল। দেখল অমিও জাহাজে ফেরেনি। ওর বাঙ্ক খালি, খাবার ঢাকা পড়ে আছে, দরজা খোলা। সে দরজা বন্ধ করে ফের শুয়ে পড়ল। শুয়ে পড়ার সময় মনে হলো ম্যান্ডেলার মার মুখ তার অতীব চেনা। কোথায় যেন তাকে সে দেখেছে। বুঝতে পারল স্বপ্নে সারাক্ষণ এলসা দা কেলিকে সে দেখেছে। শেফালি হয়তো ঠিক তেমনি একজন সমুদ্রগামী মানুষের ঘরে ফেরার প্রতীক্ষায় শুয়ে আছে। এবং শেফালির কথা ভাবতে ভাবতে সে আর সারা রাত কিছুতেই ঘুমোতে পারল না। সকাল থেকে ভীষণ কুয়াশা, চারপাশে কিছু দেখা যাচ্ছে না। আবার জোর ঠান্ডা পড়েছে। রবিবার বলে জাহাজিদের ছুটি। কুয়াশার আবছা অন্ধকারে গোটা বন্দর এলাকা একেবারে ডুবে গেছে। পাশের মানুষটিকে পর্যন্ত দেখা যাচ্ছে না, কেবল জাহাজের ভোঁ ভোঁ শব্দ। মোটর বোটগুলো ভীষণ হাঁকছে। আবছা অন্ধকারে কিছু দেখতে পাচ্ছে না বলে কেবল ভোঁ ভোঁ করছে। আর্চি জাহাজেই আছে, বের হচ্ছে না। গতকাল বিকেলে বের হয়ে সে ভীষণ ঝামেলায় পড়ে গিয়েছিল। এমন হবে যদি জানতো তবে সে বের হতো না। বন্দর এলাকাতে সে টের পায়নি সবাই ওকে দেখছে। সবারই চোখ টেরা, কারণ মানুষের মুখ যে বাঘের মতো হয়ে যেতে পারে আর্চিকে দেখার আগে সেটা তারা জানতো না। শহরে সে গিয়েছিল কিছু কেনাকাটা করবে বলে।
পিকাকোরা পার্কে ঘুরে বেড়াবে ভেবেছিল, যদি কোনো মাউরি মেয়ের সঙ্গে দেখা সাক্ষাৎ হয়ে যায়। শুঁড়িখানায় ঢুকে মেয়েদের খোঁজ খবর নিয়েছিল, এমনকি বন্দর থেকে বের হবার মুখে দু এক জায়গায় খোঁজ করতে গিয়ে দেখেছে বৃথা। খোঁজ খবর সে পায়নি এবং দেখা সাক্ষাৎ হয়নি তা ঠিক। ওকে দেখলেই সবাই এত বেশি হাসাহাসি করেছে অথবা দরদামে এমন একটা ভাব দেখিয়েছে যে আর্চির পায়ের রক্ত মাথায় উঠে গেছে। যত পায়ের রক্ত মাথায় উঠে যাচ্ছে তত সে ক্ষেপে যাচ্ছিল। জাহাজে বালিকা যুবতী হচ্ছে, আর বালিকা যে তার হাত কামড়ে দিয়েছিল, প্রায় ছেড়ে না দিলে ঠিক কামড়ে দিত। এসব ভেবে সে আজ সকাল থেকেই মদ খাচ্ছে। আর্চি দরজা বন্ধ করে বসে রয়েছে। মেসরুম বয় ডাকলে মাঝে মাঝে হাজিরা দিচ্ছে, আর কিছু না। জাহাজের কাজকাম শেষ হয় না, সবাইকে কাজ ভাগ করে দিয়েছে। ছোটবাবুকে বিল যে পাঠাতে পারলে সে যেন প্রতিশোধ নিতে পারত, কিন্তু সে আর পাঠাতে পারছে না। সবাইকে নামতে হবে, একদিন 6 নম্বর নামলে দ্বিতীয় দিন 5 নম্বর, এভাবে ঘুরে ঘুরে সবাই কাজটা করবে। সে যত মদ খাচ্ছিল তত বুঝতে পারছে জাহাজে এভাবে সে সবাইকে খেপিয়ে তুলতে পারে না। কাপ্তান টের পেয়ে গেছে ছোটবাবুকে অহেতুক বিলজের ভেতর সে ফেলে রেখেছিল। বিলজ পাম্প ঠিক কাজ করছে, কোথাও কোনো ভালভ আর্চি ইচ্ছে করে এঁটে দিয়েছিল এবং বিলজে জল জমিয়ে এটা করেছে তিনি তা টের পেয়েছেন। এটা ওর উন্নতির পক্ষে ক্ষতিকর। সে এখন কিভাবে যে ছোটবাবুকে ফের নাজেহাল করবে বুঝতে পারছে না। উপায় উদ্ভাবনের জন্য সে কেবল পায়চারি করছে। গতকাল শহরের শিশুরা ওকে একটা অদ্ভুত জীব ভেবে পেছনে পর্যন্ত লেগেছিল।